রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের 33তম দেশ হিসেবে পরমাণু যুগে প্রবেশ করেছে। কিন্তু এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা কিন্তু আমরা শুনতেছি সেই 2016-17 সাল থেকেই, এবং বিশেষ করে শেখ হাসিনা যখন এইটা নিয়ে কাজ শুরু করে তখন এর প্রত্যেকটা ধাপ নিয়ে কিন্তু নিউজ করেছে, আলোচনা করেছে। যেমন নতুন কোনো কাঁচামাল আসতেছে, নতুন কোনো বিনিয়োগ সাইন হচ্ছে, ঋণ চুক্তি সাইন হচ্ছে, কেউ এসে ঘুরে গেছে, জায়গা নির্ধারণ হয়েছে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং আলোচনা শুনতে শুনতে আমাদের কাছে মনে হচ্ছিল এইটা একটা কি জিনিস। এবং একটা পর্যায়ে গিয়ে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিশাল পরিমাণ দুর্নীতি নিয়েও কিন্তু আলোচনা হলো। কেমন আলোচনা? অভিযোগ উঠলো যে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে যেই পরিমাণ টাকা রাশিয়া থেকে এসেছে, মানে প্রায় সেটা $12 বিলিয়ন মতো, এখান থেকে নাকি $5 বিলিয়ন আত্মসাৎ করেছে সরকার। সেই সাথে এইখানে দুর্নীতির একটা মহা উৎসব শুরু হয়ে গিয়েছিল। বালিশ কেনার জন্য অতিরিক্ত টাকা ধরা হয়েছিল, তারপরে হচ্ছে পর্দা কেনার জন্য অতিরিক্ত টাকা ধরা হয়েছিল, খাট কেনার জন্য অভাবনীয় টাকা ধরা হয়েছিল। এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কিন্তু সবসময় বাংলাদেশে একটা হট টপিক ছিল। এবং এই হট টপিক থাকার কারণে অনেকের মধ্যেই প্রশ্ন আসছে যে যখন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমরা পাওয়া শুরু করব, সম্ভবত ওই দিন থেকে বাংলাদেশের সকল বিদ্যুতের ক্রাইসিস নাই হয়ে যাবে। আসলে কি ঘটনাটা এরকম? আসলে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে কি পরিমাণ বিদ্যুৎ আমরা পাবো এবং সেটা কবে পাবো? আর বড় কথা হচ্ছে এইটা বাস্তবায়নের জন্য যেই পরিমাণ টাকা ঋণ নেওয়া হয়েছে এবং যেই পরিমাণ খরচ করা হয়েছে, এইটার বাস্তবতা আসলে কেমন? চলুন এই ব্যাপারগুলো একটু ছোট্ট করে আলোচনা করি। তো প্রথম আলোচনা হচ্ছে আসলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো পৃথিবীর জন্য সেফ কিনা। কারণ ইতিমধ্যে আমরা জেনেছি যে জাপান, জার্মানি, এরকম আরও কয়েকটা দেশ কিন্তু তারা এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসতেছে, এবং পশ্চিমা বিশ্বের অনেক উন্নত দেশ নতুন করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতেছে না। কেন? কারণ ইতিমধ্যে কয়েকবার এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটেছিল এবং দুর্ঘটনা ঘটেছিল। এই কারণে মানুষ এই রিস্কের কথা ভেবে আর এদিকে যায় না। তাহলে আমরা কেন গেলাম? সো প্রথমে এই যাওয়ার কারণটা একটু ব্যাখ্যা করি। দেখেন, বর্তমান পৃথিবীতে কিন্তু জ্বালানি সংকট, জ্বালানি নিরাপত্তা এবং গ্রিন এনার্জি ইত্যাদি নিয়ে বহুত আলোচনা হয়, এবং পৃথিবীর সব দেশ এইটা চিন্তা করতেছে যে আমাদের এমন জ্বালানি ব্যবহার করা দরকার যেটা আমাদের পরিবেশের খুব মারাত্মক ক্ষতি করবে না, এবং যেটা ব্যবহার করলে একটা লম্বা সময়ের জন্য সাস্টেইনেবল একটা ব্যাকআপ আমরা পাবো। এখন চিন্তা করেন যে আমরা আসলে জ্বালানি হিসেবে কি কি ব্যবহার করি? আমরা কয়লা ব্যবহার করি, গ্যাস ব্যবহার করি, জ্বালানির তেল ব্যবহার করি, এগুলাই তো। আর বাংলাদেশ কিন্তু তার বিদ্যুৎ উৎপাদনের জন্য এই তিনটা জিনিসই ব্যবহার করে। কিন্তু সমস্যা হচ্ছে এই তিনটা জিনিসই মারাত্মকভাবে পরিবেশের ক্ষতি করে। আর এই কারণে পুরো পৃথিবীব্যাপী একটা আলোচনা উঠেছে আমাদের গ্রিন এনার্জির দিকে যাওয়া লাগবে, মানে এমন এনার্জি যেটা পরিবেশের ক্ষতি করবে না এবং একটা লম্বা সময় আমাদেরকে সাপোর্ট দিতে পারবে। এগুলো কি কি? প্রথমত সৌর বিদ্যুৎ, দ্বিতীয়ত হচ্ছে হাইড্রো এনার্জি মানে জলবিদ্যুৎ, তৃতীয়ত এখানে হচ্ছে বাতাসকে কাজে লাগায় যে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটা, এবং চতুর্থত এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঝামেলা হচ্ছে বাংলাদেশে কিন্তু মোটামুটি কোনোটাই নাই। যেমন আমাদের হচ্ছে ওই রকম নদী নাই যে নদীতে বাঁধ দিয়ে আমরা এখান থেকে সারা বছর বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। কারণ জলবিদ্যুতের জন্য লাগে হচ্ছে খরস্রোতা পাহাড়ি নদী, আর আমাদের পাহাড়ি অঞ্চলই মাত্র একটা, এবং সেখানে নদী আছেই একটা, কর্ণফুলী। আমরা সেটাকে বাদ দিয়ে কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদন করতেছি, বাট সেটা অনেক বেশি পরিসরে আর করতে পারতেছি না, কারণ অন্য কোনো নদী আমাদের নাই। পুরো বাংলাদেশটা হচ্ছে একেবারে ফ্ল্যাট একটা দেশ, এখানে প্রচুর নদী থাকা সত্ত্বেও এই নদীগুলো থেকে আসলে বিদ্যুৎ উৎপাদন করা যায় না। দ্বিতীয়ত বাতাসকে কাজে লাগায় উইন্ড মিল ঘোরানো হয়, মানে টারবাইন ঘোরানো হয়, এবং তারপর সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই জন্য কি লাগে? সারা বছর নিরবচ্ছিন্নভাবে গতিশীল বাতাস লাগে। তো আমাদের হচ্ছে সমুদ্রের তীরের যে অঞ্চলগুলো, ধরেন টেকনাফ, কক্সবাজার বা মেরিন ড্রাইভের যে এরিয়াটা এবং সিরাজগঞ্জের কিছু পার্ট যমুনা নদীর তীরে, এখানে সারা বছর বাতাস পাওয়া যায়। কিন্তু এই বাতাসটা নিয়েও টেস্টিং করা হয়েছে, এই বাতাসটাও সবসময় একই দিকে প্রবাহিত হয় না, এবং যেই পরিমাণ গতি থাকা দরকার সবসময় সেই গতি থাকে না। যেই কারণে আমাদের বেশ কয়েকবার উইন্ডমিল যে প্রজেক্ট সেগুলো এখানে ব্যর্থ হয়েছে। তার মানে আমরা বাতাসকে কাজে লাগাও বিদ্যুৎ উৎপাদন করতে পারি না। আর তৃতীয়ত হচ্ছে সৌর বিদ্যুৎ। হ্যাঁ, আমরা হচ্ছে পৃথিবীর এমন একটা লোকেশনে অবস্থিত যেখানে সারা বছর আমরা সূর্যের আলো পাই, বিশেষ করে গ্রীষ্মকালে মারাত্মক সূর্যের আলো পাই। এবং এই সূর্যের আলোটাকে কাজে লাগিয়ে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সোলার প্যানেল বসাতে হবে। কিন্তু ঝামেলা হয়েছে যে সোলার প্যানেল বসাইতে অনেক জায়গা লাগে। মোটামুটি মনে করেন একটা ভালো অ্যামাউন্টের বিদ্যুৎ যদি আপনি পেতে চান জাতীয় গ্রিডে, তাহলে আপনাকে কয়েকশো একর জায়গার উপরে কিন্তু এই প্যানেলগুলো স্থাপন করতে হবে। এখন বাংলাদেশে যেই পরিমাণ মানুষ
এবং সবই তো হচ্ছে কৃষি জমি আমাদের, এরকম পরে নাই যেগুলো হচ্ছে আলটিমেটলি সোলার প্যানেল দিয়ে আমি ভরে রাখলাম। সো কে কৃষিকাজ বাদ দিয়ে উপর দিয়ে সোলার প্যানেল বসাতে দিবে? কেউ বসাতে দিবে না। দেখেন চীন যেটা করেছে, ওদের যে মরুভূমি অঞ্চলগুলো আছে সেই মরুভূমি অঞ্চলের পুরোটাই এই সোলার প্যানেল দিয়ে ঢেকে দিয়েছে। সো মরুভূমিতে আলটিমেটলি কৃষিকাজও হয় না, বরং ওইখানে যে তাপ ওইটা কাজে লাগা তারা বিদ্যুৎ উৎপাদন করতেছে। কিন্তু আমরা আমাদের জায়গা স্বল্পতার কারণে এবং অধিক মানুষ থাকার কারণে এই যে সূর্যের তাপ আমরা সারা বছর পাচ্ছি, এইটাকেও পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারতেছি না। হ্যাঁ, এটা থেকে একটা জিনিস আমরা পাইছি যে প্রত্যেকটা ঘরে ঘরে ঘরের চালের উপরে যে সোলার প্যানেল দিয়ে সেখান থেকে ঘরের বিদ্যুতের চাহিদা পূরণ করা যায়, কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মতো যে বিশাল পরিমাণ বিদ্যুৎ সেইটা কিন্তু সোলার থেকেও আমরা পাচ্ছি না, পাওয়ার সুযোগও নাই। তাহলে গ্রিন এনার্জির জন্য আমরা আসলে যাবো কার কাছে? ওই যে একটা জায়গা বাকি আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। মানে এখানে ইউরেনিয়ামকে পুরায় বা ইউরেনিয়ামকে কাজে লাগায় সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। কিন্তু ঝামেলা হচ্ছে আমাদের এই সংক্রান্ত কোনো প্রযুক্তিও নাই, মানুষজনও নাই, সেই পরিমাণ টাকাও নাই। এই জন্য এইটা করার জন্য আমাদেরকে বিদেশ থেকে সহযোগিতা নেওয়া লাগছে। আর সেই সহযোগিতায় মানে রাশিয়ার কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা রূপপুরে আমরা সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছি। এখানে দুইটা ইউনিট, প্রথম ইউনিট থেকে হচ্ছে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে এবং দ্বিতীয় ইউনিট থেকেও 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এবং এইটা কবে পাবো আমরা? অনেকেই ভাবতেছেন যে এই যে ফুয়েল লোডিংটা শুরু হইলো, এর মানে হয়তো আগামী 5 থেকে 7 দিনের ভিতরেই এমন পরিমাণে বিদ্যুৎ আমরা পাবো যে বাংলাদেশে আর কোনো সংকট থাকবে না। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাপারটা আসলে এইরকম না। এই যে ফুয়েল লোডিংটা শুরু হয়েছে মানে কি, ইউরেনিয়াম লোডিং শুরু হয়েছে, এইটাই পরবর্তীতে তাপ উৎপাদন করবে, তার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হবে। এইটা লোড করতেই সময় লাগবে প্রায় 2 মাসের মতো। এবং তারপর বিভিন্ন সিকিউরিটি জিনিসপাতি চেক টেক করার পরে আগস্ট মাসে গিয়ে আমরা প্রথমবারের মতো জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। এবং এইটা 1200 মেগাওয়াট বিদ্যুৎ পাইতে পাইতে আমাদের আগামী বছরের জানুয়ারি মাসের অর্ধেক পর্যন্ত চলে যেতে হবে। এটা গেল হচ্ছে একটা ইউনিটের কাহিনী। মানে একটা ইউনিট থেকে পূর্ণ 1200 মেগাওয়াট পাইতে আমাদের আগামী বছরের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর ভিতরে এটা লোডিং চলবে, সিকিউরিটি চেক চলবে আর অন্যান্য কাজগুলো চলবে। এরপরে যে দ্বিতীয় যে ইউনিটটা আছে সেইটার ভিতরে আবার ফুয়েল লোডিং শুরু হবে আগামী বছরের মাঝামাঝি সময় গিয়ে। সেখান থেকে বিদ্যুৎ পাবো মোটামুটি বলা যায় 28 সালে গিয়ে। তার মানে এই পুরো 2400 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাবো 2028 সালে গিয়ে। আর এই 2400 মেগাওয়াট বিদ্যুৎ কি আমাদের সকল চাহিদা পূরণ করে ফেলতে পারবে? না, কারণ আমাদের বিদ্যুতের চাহিদা হচ্ছে 15 থেকে 16,000 মেগাওয়াট। সেখানে আমরা তেল, গ্যাস ইত্যাদি ব্যবহার করে উৎপাদন করতে পারি এই মুহূর্তে 10 থেকে 12,000 বা কোনো কোনো ক্ষেত্রে 13,000 মেগাওয়াট। কিন্তু এখন যেহেতু মধ্যপ্রাচ্যে ক্রাইসিস চলতেছে, জ্বালানির বিশাল একটা সংকট তৈরি হয়েছে, এই সময় আমাদের উৎপাদন কিন্তু আরো কমে গেছে, হয়তো বা 8-9,000 মেগাওয়াটের মতো। আর যেই কারণে কিন্তু দেখেন প্রায় অর্ধেকের মতো ঘাটতি আমাদের। আর এই কারণেই বিশাল পরিমাণ লোডশেডিং সারা দেশে হচ্ছে। সো এইটা ব্যাকআপ দেওয়ার জন্য আপনাকে কিন্তু কমপক্ষে ওই 8 থেকে 9,000 মেগাওয়াটের একটা সাপোর্ট দরকার ছিল, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা পাবো 2028 সালে গিয়ে 2400 মেগাওয়াটের সাপোর্ট। তার মানে এই 2400 মেগাওয়াটের সাপোর্টটা আপনাকে পরিপূর্ণ বিদ্যুতের মানে দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারবে না, তবে হ্যাঁ ভালো একটা সাপোর্ট কিন্তু দিল। এবং এই সাপোর্টটা আরেক দিক থেকে ইউনিক। সেটা হচ্ছে ধরেন আপনি যদি কয়লা পুরায় বিদ্যুৎ উৎপাদন করতে চান তাহলে আপনাকে বছরের পর বছর কয়লা কিনতে হয়। যদি আপনি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চান তাহলে তেল শেষ হয়ে গেলে আবার তেল কিনে আনতে হয়। গ্যাসের ক্ষেত্রেও সেম। কিন্তু এই ইউরেনিয়ামের ক্ষেত্রে যেটা হয়, একবার যদি আপনি জ্বালানি লোড করে দিতে পারেন, এইটা বছরের পর বছর চলতে থাকে। তো একবার জ্বালানি লোড করতে পারলে এই জ্বালানি নিয়ে আপনাকে আর পরবর্তীতে চিন্তা করতে হয় না। এইটা হচ্ছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা সবচাইতে ইউনিক পয়েন্ট। আর আরেকটা ইউনিক পয়েন্ট হচ্ছে এইখানে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে কয়লা পোড়ানোর ফলে যেই পরিমাণ কার্বন বাতাসে ছড়িয়ে যায়, এখানে সেই পরিমাণ কার্বন ছড়ায় না। মানে একেবারে একদম কম ছড়ায়, বলা যায় ছড়াই না। কারণ আপনি বোঝার চেষ্টা করেন যে 4 গ্রাম ইউরেনিয়াম থেকে যেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায়, ওই সেম পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে প্রায় 400 কেজির মতো কয়লা লাগে। তো বুঝতেই পারতেছেন কোথায় 4 গ্রাম, কোথায় 400 কেজি। তো জ্বালানির জন্য এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ কেউ যে বলতেছে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটা ঝুঁকি আছে, এটা থেকে বিস্ফোরণ হইতে পারে, মানুষের ক্ষতি হইতে পারে, সেক্ষেত্রে কি করলাম? সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যেটা ব্যবহার করেছি একেবারে আধুনিক যে প্রযুক্তি যেটা বর্তমানে আছে, যে রিঅ্যাক্টরটা VVER, রাশিয়ান একটা প্রযুক্তি, এইটা ব্যবহার করে সাম্প্রতিক সময় যত ধরনের এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালানো হচ্ছে সেখানে কোনো ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটে নাই। এবং রাশিয়া এইটাকে 100% সেফ বলে উল্লেখ করছে। তারা নিজেরা ব্যবহার করতেছে, বিভিন্ন জায়গায় ব্যবহার করতে দিয়েছে, কোথাও কোনো ঝামেলা হয় নাই। দ্যাট মিনস এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করার কারণে ধরে নেওয়া হচ্ছে বাংলাদেশেও কোনো ধরনের ঝামেলা হবে না। আবার জাপানে যেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে বিস্ফোরণ ঘটেছিল সেইটা ঘটেছিল মূলত ভূমিকম্পের কারণে। আর
আর বাংলাদেশের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা 9 মাত্রার ভূমিকম্প প্রতিরোধক মানে টেকনোলজি দিয়ে বানানো হয়েছে। দ্যাট মিনস এখানে তো এত বড় ভূমিকম্প হওয়ার রেকর্ড নাই, যদি হয়েও যায় তারপরও 9 মাত্রা পর্যন্ত এটা কিন্তু সয়ে নিতে পারবে। আবার অনেকেই বলেন যে যেহেতু পদ্মার পারে যদি কখনো হচ্ছে বিশাল পরিমাণ বন্যা হয়, যে বন্যার কারণে যদি আবার এটা ভেসে যায়, পসিবল না, কারণ এটা হচ্ছে যেই বন্যার যে লেভেল সেই লেভেল থেকে প্রায় 19 মিটার উপরে মানে উঁচু করে তারপর স্থাপন করা হয়েছে। সো বন্যা থেকে এটা মোটামুটি দূরে থাকবে। তার মানে আমরা যথেষ্ট সেফটি সিকিউরিটি এখানে ব্যবস্থা করেছি, যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কম। আর এরপরও যদি হয়ে যায় আসলে ওটা তো কিছু করার নাই, কারণ পুরো পৃথিবীতে একটা ঝুঁকির মধ্যে আছে। বাট এখান থেকে যে বিদ্যুতের সাপোর্টটা আসবে এইটা কিন্তু একটা ভালো দিক। এখন কথা হইতেছে যে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্রেডিটটা আসলে কার, এইটা নিয়ে কিন্তু রিসেন্টলি ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বলতেছে আমরা বানাই দিয়ে গেছি, কেউ বলতেছে আমরা উদ্বোধন করতেছি। তো উদ্বোধন করেন আর বানায় দেন, যাই করেন না কেন, এর রিয়েলিটিটা আসলে কি, এই টাকাগুলো আসলে কোত্থেকে আসছে? দেখেন, এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য খরচ হয়েছে, যদি ডলারের কথা হিসাব করি তাহলে প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলারের মতো এখানে খরচ হয়েছে। কিন্তু এইটাকে অনেকেই বলতেছেন ওভার খরচ, মানে এত খরচ আসলে এখানে হওয়ার কথা না। যেখানে রাশিয়া থেকেই প্রায় 90% অর্থ ঋণ আকারে এসেছে, মানে 11.38 বিলিয়ন ডলার। আর অভিযোগ আছে এই যে রাশিয়া থেকে প্রায় 11.5 বিলিয়ন ডলার আসছে, এখান থেকে নাকি সরকার 5 বিলিয়ন ডলার নিজেরাই আত্মসাৎ করে নিয়েছে। সেটা যদি টাকার অঙ্কে বলি প্রায় 60,000 কোটি টাকা। এবং এই যে বিপুল পরিমাণ খরচ, এই খরচটাকে যদি আমি বাংলা টাকায় হিসাব করি এইটার মূল্য প্রায় 1,40,000 কোটি টাকা। এবং পরবর্তীতে এইটা ধরেন যখন আমরা হচ্ছে পরিশোধ করতে যাব, তারপরে এখানে মুদ্রাস্ফীতি হবে, তারপরে আমাদের টাকার মান কমে যাবে, সবকিছু হিসাব করলে এইটা 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি কিন্তু পৌঁছে যায়। এবং এই টাকাটা কারা দিছে? ঋণ আকারে আসছে। এই ঋণটা পরিশোধ করবে কারা? আমি, আপনি, আমাদের টাকা দিয়ে তো পরিশোধ হবে, তাই না? কারণ এই ঋণের টাকাটা শোধ করতে হবে কবে থেকে? 2028 সাল থেকে। এবং 2028 সাল থেকে 28 বছরে এই টাকাটা আমাদের পরিশোধ করতে হবে। যদি আমি হিসাব করি যে প্রতি বছর, তাহলে আমাদের কি পরিমাণ টাকা পরিশোধ করা লাগবে? প্রায় 6,500 কোটি টাকা আমাদের পরিশোধ করতে হবে। তো কেউ একজন এটা বানায় দিয়ে গেছে, ও নিজের ঘরের টাকা দিয়ে বানায় দিয়ে যায় নাই, ও হচ্ছে আলটিমেটলি আমার আপনার টাকা দিয়ে বানায় দিয়ে গেছে। সো এই প্রকল্পটা হচ্ছে আমাদের প্রকল্প। কিন্তু দুঃখ একটাই যে এই প্রকল্প বানায় দেওয়ার কথা বলে এখান থেকে যে প্রায় 60,000 কোটি টাকা কিন্তু নিয়ে গেছে, ওই টাকাটা কোথায় গেছে? ওইটাও কিন্তু আমাদের ঘাট থেকে গেছে। দ্যাট মিনস ওই টাকাটাও আমাদেরকেই পরিশোধ করতে হবে। এবং শুধুমাত্র এই খরচ না, এর বাইরেও এই প্রকল্পে যত ধরনের কেনাকাটা আছে সবগুলো কেনাকাটাতেই বিপুল পরিমাণে দুর্নীতির খবর আমরা পেয়েছিলাম। পর্দা কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, বালিশ কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, খাট কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এবং সবকিছু মিলায়ে এই অঙ্কটা এত বেশিতে পৌঁছে গেছে যে আমাদেরকে বারবার শোনানো হয়েছিল যে এখান থেকে খুবই অল্প খরচে আমরা বিদ্যুৎ পাবো। কি পরিমাণ? যে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে আমাদের খরচ হবে মাত্র 5 থেকে 6 টাকা, যেটা কয়লা, গ্যাস বা তেল দিয়ে উৎপাদন করলে খরচ হয় 10 থেকে 12 টাকার মতো। কিন্তু রিসেন্ট খবর যেটা বলতেছে, আনুষঙ্গিক সব খরচ মিলায়া, বিনিয়োগ টিনিয়োগ সবকিছু মিলায়া যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের এখান থেকে প্রতি ইউনিটের জন্য খরচ পড়তেছে 12 টাকা করেই। লাভটা হইল কি? যে কম খরচের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলা হয়েছিল যে অল্প খরচে বিদ্যুৎ পাবো, অল্প খরচে বিদ্যুৎ পাবো। দুর্নীতি এমন পরিমাণে করা হয়েছে, খরচ এত পরিমাণে বেশি করা হয়েছে, এবং যেই পরিমাণ টাকা ঋণ নেওয়া হয়েছে সেটার সাথে 4% সুদ যুক্ত করার পরে আমরা যদি ওভারঅল এটা হিসাব করি, তাহলে প্রতি ইউনিটে খরচ 12 টাকার মতোই পড়ে যায়, যেই খরচটা ওই কয়লা এবং গ্যাসের সমপরিমাণ। এখানে একটাই সুবিধা, কয়লা এবং গ্যাসের জন্য বারবার চিন্তা করতে হয় যে কয়লা কিনা লাগবে, গ্যাস কিনা লাগবে। এইখানে সেই চিন্তাটা বারবার করতে হচ্ছে না, বাট খরচ কিন্তু একই পড়ে গেল। কেন পড়লো? দুর্নীতির কারণে। আর ওই দুর্নীতি করার মধ্য দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করে দিছে, আর বলতেছে এটা আমরা তো বানাই দিছি। ঠিক আছে, সরকারের কাজটা কি আসলে? একটা সরকার কেন গঠিত হয়? সরকারের মূল কাজ হচ্ছে জনগণের জন্য কাজ করা, দেশটাকে পরিচালনা করা। এর জন্য কি সে সরকারকে বেতন নেয় না? অবশ্যই বেতন নেয়। প্রধানমন্ত্রী বেতন নেয়, মন্ত্রীরা বেতন নেয়, এমপিরা বেতন নেয়, প্রত্যেকেই বেতন নেয়। বেতন নেওয়ার বিনিময়ে তার কাজ হচ্ছে এমন কিছু জিনিস করে দিয়ে যাওয়া যেটা জনগণের কাজে লাগবে। আর সেইটা করতে গিয়ে যদি তুমি বিশাল পরিমাণে দুর্নীতি করো, সেইটা করতে গিয়ে সেখানে যদি তুমি একদম হরিলুট করে ফেলো, আবার ক্রেডিট নিতে আসো যে আমরাই তো বানাই দিলাম, এটা তো হইল না ব্যাপারটা। যদি এমন হইতো যে হ্যাঁ আমি কোনো দুর্নীতি করি নাই, একেবারে জনগণের জন্য যেই টাকাটা দিয়েই করা পসিবল আমি ওটা দিয়েই করে দিয়ে গেছি, দ্যাটস মেক সেন্স। যাই হোক, আমার কথা হচ্ছে সরকার আসবে, সরকার যাবে, বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ হবে, এবং জনগণের জন্য বিভিন্ন কাজ এখানে করা লাগবে। না করলে আলটিমেটলি সরকারও টিকে থাকতে পারবে না, জনগণও ঠিকঠাক চলতে পারবে না। কিন্তু ঝামেলা যেটা হয়েছে, প্রত্যেকটা কাজের ভিতরে আমাদের যে দুর্নীতি হয়, আমাদের যে প্রসেসটা অনেক বেশি লেন্দি হয়ে যায়, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমাদের আসলে মাথা খাটানো দরকার। এবং এই যে সবগুলো কাজ করার জন্য, যে কোনো প্রকল্প বাস্তবায়ন করার জন্য
জন্য পুরোপুরি যে আমাদের বিদেশের উপর নির্ভরশীল থাকতে হয়, যেমন এই যে এই প্রকল্পের জন্য একে তো রাশিয়া থেকে আমরা ঋণ নিছি, দ্বিতীয়ত রাশিয়ান প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, রাশিয়ার মানুষজন একটা কাজ করছে, সবকিছু রাশিয়া থেকে আনা হয়েছে। দ্যাট মিনস পুরো টাকাটা, যেই টাকাটা ঋণ রাশিয়ার কাছ থেকে নিলাম বেতন বাবদ হিসেবে, ওই টাকাটা আবার রাশিয়াতে চলে গেল। কে এখানে আমাদের মানুষজন থাকা দরকার ছিল না? আমাদের কোনো প্রযুক্তি থাকা দরকার ছিল না? ছিল। তাহলে না হয়তো এটা আসল উন্নয়ন, বাট ওইদিকে আমরা নজর দিই না। কেমন নজর দিব? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা রাজনীতি চর্চা করাই, এখানে এরকম সায়েন্টিফিক গবেষণা আমরা করাই না। ইন্ডিয়া তার শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিমাণে বিনিয়োগ করার মাধ্যমে ওরা নিজেরা এখন এমন লেভেলে চলে যাচ্ছে। এই যে খবর পাইলাম যে গত 6 তারিখ, মানে এপ্রিল মাসের 6 তারিখে তামিলনাড়ুতে ওরা হচ্ছে যেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে, সেইটা তারা কি করতেছে, সেখানে তারা এমন প্রযুক্তি ডেভেলপ করে ফেলছে যে ইন্ডিয়াতে যে জিনিসগুলো পাওয়া যায়, থোরিয়াম পাওয়া যায় এবং ইউরেনিয়াম 238 পাওয়া যায়, যেটা দিয়ে আলটিমেটলি বিদ্যুৎ উৎপাদন করা যায় না, কিন্তু এই দুইটা এমন প্রযুক্তির মাধ্যমে নিয়ে আসছে যে এখান থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করা শুরু করে দিয়েছে। কিভাবে হয়েছে? একটা লম্বা সময় গবেষণার মাধ্যমে এটা কিন্তু করা গেছে এবং খরচ হয়েছে এখানে মাত্র 10 থেকে 15 হাজার কোটি টাকা। আর আমরা প্রায় 1.5 লক্ষ কোটি টাকা খরচ করে বিদেশ থেকে মানুষজন আইনে এমন একটা জিনিস বানাইছি যেইটাও সব খরচ বিবেচনায় সাশ্রয়ী বলে কিন্তু এখন পর্যন্ত প্রতীয়মান হয় নাই। কারণ ওই যে দুর্নীতি, বিনিয়োগ, ঋণের টাকা, সুদের টাকা সবকিছু মিলাই আমাদের ইউনিট প্রতি খরচ কিন্তু এই 12 টাকায় পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন সরকার যেই আসেন না, তাদের আসলে মনোযোগ দেওয়া দরকার যে নিজেরা কিছু যাতে ডেভেলপ করতে পারি, আমাদের যা আছে সেইটা থেকে কিভাবে আমরা নিজেরা উন্নতি করতে পারি এই দিকে মনোযোগ দেওয়া দরকার। শুধুমাত্র বিশাল পরিমাণ দুর্নীতি করে বড় বড় প্রকল্প দেখাইলে আসলে লাভ নাই। শেখ হাসিনা কিন্তু স্যাটেলাইটও পাঠাইছিল, কিন্তু স্যাটেলাইটের টাকা উঠে আসার আগেই ওইটার মেয়াদ শেষ হয়ে যাইতেছে। এবং একই রকম ভাবে 60 বছরের জন্য যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা বিদ্যুৎ পাবো, এই 60 বছরে পরিচালনা ব্যয় প্লাস দুর্নীতি এবং ওভারঅল সব অবকাঠামোর ব্যয় একখানে করলে হিসাব করে দেখেন এটা সাশ্রয়ী কোনো প্রকল্প কিন্তু হয় নাই। তবে হ্যাঁ, এটা থেকে নিয়মিত বিদ্যুৎ আসলে আমরা একটা চিন্তা থেকে আমরা মুক্ত হব আর কি। এখন দেখা যাক যে সামনে আরো কোনো দুর্নীতির কবলে পড়ে ওই দ্বিতীয় ইউনিটের কাজ আরো পিছিয়ে যায় কিনা। যদি পিছিয়ে যায় তাহলে তো ঝামেলা। তবে এটাও মাথায় রাখতে হবে যে 2028 সাল থেকে কিন্তু আমাদের এই ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। সো এইটা ঘাড়ের মধ্যে কিন্তু চলে আসছে অলরেডি।